প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লেনদেনের খুঁটিনাটি সম্পর্কে আমরা জেনে নিব। এটা বলতে পারো যে লেনদেনের মাস্টার ক্লাস। এই ক্লাসটা করলে তোমার পরবর্তী যত ধরনের সমস্যাগুলো তুমি সলভ করবা সবগুলা তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। ক্লাসটা অনেক দীর্ঘ হতে পারে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে যদি ঠিকমতো শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে পারো তাহলে লেনদেন নিয়ে তোমাদের যত কোশ্চেন সব কোশ্চেনের সলভ এখানে হয়ে যাবে। শুরুতে আমরা যদি ধরি লেনদেন। লেনদেন কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তবে ওই সকল ঘটনাকে লেনদেন বলে। ক্লিয়ার? যেমন 20,000 টাকার পণ্য ক্রয়, এটা একটা লেনদেন, আর্থিক পরিবর্তন ঘটছে। দেখো কিভাবে এখানে একদিকে প্রতিষ্ঠানে পণ্য এসেছে, অপরদিকে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর্থিক মানে হচ্ছে অর্থ, অর্থ মানে টাকা, টাকার আদান প্রদান হয়েছে এরকম জিনিস। ঠিক আছে, তাহলে এটা একটা লেনদেন। লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের নিম্নোক্ত বৈশিষ্ট্য কি? আর্থিক অবস্থার পরিবর্তন করবে। লেনদেন হতে হলে সেটা আর্থিক অবস্থার পরিবর্তন করবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, যে টাকা দ্বারা এটাকে পরিমাপ করা যাবে। দ্বৈত সত্তা থাকতে হবে। দ্বৈত সত্তা মানে হচ্ছে দুইটা দিককে প্রভাবিত করবে। স্বয়ং সম্পূর্ণতা মানে এবং স্বাতন্ত্রতা, এবং প্রত্যেকটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ ও স্বাতন্ত্র, মানে একটা থেকে আরেকটা আলাদা আলাদা হবে। দৃশ্যমানতা, লেনদেন অবশ্যই দেখা যেতে হবে, মানে দৃশ্যমানতা থাকবে লেনদেনে। এবং ঐতিহাসিক ঘটনা, লেনদেন ঐতিহাসিক ঘটনা থাকতে পারে, পুরাতন কোনো ঘটনাকে পুনরাবৃত্তি করতে পারে, মানে এই জিনিসগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে। ঠিক আছে, এখন লেনদেনের শ্রেণীবিভাগ ও উদাহরণ। লেনদেন কয়েক ধরনের হয়ে থাকে। সাধারণত আমরা জানি তোমাদের যে এসএসসি বইটা আছে এটাতে দুই ধরনের বলছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক। ঠিক আছে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের লেনদেন আছে যেগুলো সম্পর্কে তোমাদের জানা থাকা দরকার। তো আমরা লেনদেন শ্রেণীবিভাগ এবং উদাহরণ নিয়ে আলোচনা করি। লেনদেনের শ্রেণীবিভাগের মধ্যে বলছে আন্তঃলেনদেন আছে, বহি লেনদেন আছে, নগদ লেনদেন আছে, ধারে লেনদেন আছে, অনগদ লেনদেন আছে, দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেন। এই কয়েক ধরনের লেনদেন আমরা সাধারণত দেখতে পাই। ঠিক আছে, তাহলে দেখো আন্তঃলেনদেনটা কি? আন্তঃলেনদেন হচ্ছে যেসব লেনদেন বাইরের কোনো পক্ষের সাথে জড়িত নয়, বরং প্রতিষ্ঠানের নিজস্ব নীতি বা সিদ্ধান্তের কারণে সৃষ্টি হয়, তাকে আন্তঃলেনদেন বলে। অর্থাৎ এই লেনদেনটা প্রতিষ্ঠানের বাইরের তৃতীয় কোনো পক্ষের সাথে জড়িত না। ঠিক আছে, যেমন এখানে যদি আমি পণ্য ক্রয় করছি, দেখো পণ্য ক্রয় করার ফলে তৃতীয় কোনো পক্ষ থেকে আমি পণ্য ক্রয় করছিলাম, বাইরের কোনো একটা পক্ষ থেকে। ঠিক আছে, কিন্তু এখানে বাইরের কোনো পক্ষ জড়িত নাই, প্রতিষ্ঠানের ভিতরেই মানে নিজে নিজে হয়। যেমন অবচয়। অবচয় কি? কোনো একটা সম্পদ দীর্ঘদিন ব্যবহারের ফলে এটার মূল্য হ্রাস পাইছে। ঠিক আছে, এটা প্রতিষ্ঠানের ভিতরে রয়েছে, বাইরে কেউ জানে না। অবলোপন। অবলোপন কি? একটা সম্পদ আমি নিছি, এটা দীর্ঘদিন ব্যবহার করছি, এটার মেয়াদ শেষ হয়েছে, এটার বলা অবলোপন। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যে একটা বছর বা নির্দিষ্ট সীমানার ভিতরে লভ্যাংশ প্রদান করছে। মুনাফা বন্টন, প্রতিষ্ঠানের ভিতরে কর্মীদের মাধ্যমে মুনাফা বন্টন করছে। মণিহারি ব্যবহার, প্রতিষ্ঠানের ভিতরে ব্যবহার করছে। অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, এটাও প্রতিষ্ঠানের ভিতরে। সঞ্চিতি সৃষ্টি, সঞ্চিতি তহবিলে স্থানান্তর। প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান। এই যে দেখো সবগুলা মানে লেনদেন, মানে লেনদেন কিন্তু প্রতিষ্ঠানের ভিতরেই হচ্ছে, এজন্য এটাকে বলা হয় আন্তঃলেনদেন, অর্থাৎ বাইরের কোনো পক্ষ জড়িত নাই। ক্লিয়ার? এবার আসো বহি লেনদেন। বহি মানে হচ্ছে বাইরের লেনদেন। যেমন যেসব লেনদেন প্রতিষ্ঠানের সাথে বাইরের কোনো পক্ষ জড়িত থাকে তাকে বহি লেনদেন বলে। যেমন পণ্য ক্রয় করছে বাইরের কোনো পক্ষ থেকে, পণ্য বিক্রয় করছে বাইরের কোনো পক্ষের কাছে, বেতন প্রদান করছে, বেতন প্রদান করলে বাইরের কোনো পক্ষ কর্মী হতে পারে, তারপরও সে টাকাটা তো নিয়ে গেছে। কমিশন প্রদান, টাকা নিয়ে গেছে। ভাড়া প্রদান মানে চলে গেছে, টাকা চলে গেছে। পাওনাদারকে পরিশোধ করছে, তৃতীয় কোনো পক্ষকে মানে বাইরের একটা পক্ষকে পরিশোধ করছে। দেনাদারের নিকট থেকে আদায় করছে,
বাইরের কোনো মানে একটা পক্ষ থেকে পাইছে। ব্যাংকে জমাদান, এটাও বাহ্যিক। ঋণ গ্রহণ বাহ্যিক। সম্পত্তি ক্রয়, সেবা প্রদান ইত্যাদি, এগুলা সবগুলা হচ্ছে বহির্লেনদেন। আর বহির্লেনদেন তো বুঝছো, বহির্লেনদেন কি, যে বাইরের কোনো পক্ষের সাথে যখন লেনদেনটা সংগঠিত হয় সেটাকে বলা হয় বহির্লেনদেন। ক্লিয়ার? এখন আসি নগদ লেনদেন। নগদ লেনদেনটা কি? নগদ তো বোঝা, নগদ টাকা গ্রহণ মাধ্যমে প্রদানের মাধ্যমে যে হয় সেটা হচ্ছে নগদ লেনদেন। যেমন যেসব লেনদেন কেবল নগদ টাকা লেনদেন হয় অথবা নগদ টাকার বিনিময় হয়, বিনিময়ে কোনো লেনদেন নিষ্পত্তি করা হয়, তখন তাকে নগদ লেনদেন বলে। যেমন নগদে যদি ক্রয় করি, এটা নগদ লেনদেন। নগদে বিক্রি করলে নগদ, মানে অর্থাৎ নগদ উল্লেখ থাকবে। কোনো প্রকার নগদ গ্রহণ, যে কোনো প্রকার নগদ প্রদান। ব্যাংকে জমাদান, ব্যাংকে অবশ্যই নগদ টাকায় জমা দিতে হয়, ব্যাংকে তুমি অন্য কিছু জমা দিতে পারো না। ব্যাংক হতে উত্তোলন, তাও নগদ টাকায় উত্তোলন করে। শেয়ার ক্রয় করতেও তোমাকে নগদ টাকা দিতে হয়, আবার চেকও দিতে পারে। আবার এটা মাথায় রাখবা, হিসাব বিজ্ঞানে চেকের যে পরিমাণ দাম, মানে যে পরিমাণ মর্যাদা, নগদ টাকারও সেম পরিমাণ, সমপরিমাণ মর্যাদা। ব্যাংক টাকা, ক্যাশ টাকা, চেক টাকা, এগুলা সব নগদ টাকার সামিল। শেয়ার বিক্রয় করছে, এখানেও নগদ। তারপরে ঋণ গ্রহণ, এখানেও নগদ। ঋণ প্রদান করছে, তাও নগদ টাকা। নগদে সঞ্চয়পত্র ক্রয়, তাও নগদ টাকা। নগদে যে কোনো সম্পত্তি ক্রয় করছে, এগুলো সব হচ্ছে নগদ লেনদেন। ক্লিয়ার? এবার আসো ধারে লেনদেন। এবার ধারে তো বুঝছো, নগদ বুঝলে ধারেও বোঝার কথা। ধারে মানে বাকিতে। যে সকল লেনদেনে পণ্য, সেবা অথবা সম্পত্তি বিনিময়ের সাথে সাথে মূল্য পরিশোধ করা হয় না। অর্থাৎ কোনো একটা জিনিস আমি ক্রয় করছি অথবা বিক্রয় করছি, এটার ঘটনাটা ঘটার সাথে সাথে কিন্তু আমি মানে নগদ মূল্যটা পরিশোধ করি না, মানে একটা নির্দিষ্ট সার্টেন সময় পরে আমি পরিশোধ করব অথবা সে আমাকে একটা সময়ের পরে পরিশোধ করবে, তখন হচ্ছে ধারে হয় বিষয়টা। ধারে মানে বাকিতে, তাহলে তাকে ধারে লেনদেন বলে। যেমন ধারে ক্রয় করছি, যেমন আমি আজকে ক্রয় করছি, আমি বলছি যে ভাই 5 দিন পরে টাকাটা দিব, তখন এই ক্রয়টা কী করছে, আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে কমিয়ে দিয়েছে, এটা আমি খরচ করে ফেলছি। কিন্তু বাস্তবিকতে আমি কিন্তু টাকাটা এখনও দিই নাই, মানে নগদ টাকাটা এখনও দিই নাই, কিন্তু পণ্যটা যখনই আমার প্রতিষ্ঠানে ঢুকছে তখনই আমার মালিকানা সত্ত্বটাকে হ্রাস করে দিছে। ঠিক আছে? তারপরে ধারে বিক্রয়, একই রকম, যে এক নির্দিষ্ট পরে পরিশোধ করবে। ধারে সেবা প্রদান, বকেয়া বেতন, এগুলো তো বুঝো, দেখতে দেখা যায় বকেয়া, ধারে, বাকিতে, এগুলো সবই বুঝো। প্রস্তাবিত লভ্যাংশ, লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশের প্রস্তাব দিচ্ছে, এখনও কিন্তু টাকা আদান প্রদান হয় নাই। ঠিক, কিন্তু যখন হয়ে গেছে অর্থাৎ হিসাব করে ফেলছে। প্রাপ্য নোটের মাধ্যমে বিক্রয়, পদে নোটের মাধ্যমে স্বীকৃতি প্রদান ইত্যাদি, এসব হচ্ছে তোমার ধারে লেনদেন। এখন আসো অনগদ লেনদেন। নগদ আর হচ্ছে অনগদ, নগদ আর হচ্ছে ধারে। আর অনগদ কি? অনগদ বলতে যেমন যেসব লেনদেনের সাথে নগদ অর্থ জড়িত থাকে না অথবা ভবিষ্যতে কোনো একটা সময় পরেও পাবে না। এখন এখানে আর একটু বুঝো, নগদ মানে হচ্ছে কেবল নগদ টাকা, ধারে মানে হচ্ছে কেবল বাকি টাকা। বাকি টাকা তোমার আজকে না হলে কালকে পাবে। আর এখানে অনগদ মানে হচ্ছে কোনো নগদ অর্থ জড়িত থাকে না এবং ভবিষ্যতে কোনো একটা সময় পরে নগদ অর্থ আদান প্রদান হবে বলে কোনো সম্ভাবনা নাই, এরকম কিছু। আর ধারে হলে সম্ভাবনা আছে, নগদ সম্ভাবনা কি, নগদ টাকা তুমি হয় পাইবা, না হয় দিতে হবে, এরকম একটা সময়। কিন্তু অনগদ মানে হচ্ছে তোমার মানে ভবিষ্যতে কোনো একটা সময়ে কিন্তু তুমি মানে এই নগদ অর্থ আদান প্রদান হবেই না। ঠিক আছে? সে সকল লেনদেনকে বলা হচ্ছে অনগদ লেনদেন। যেমন অবশ্যই, অবশ্যই কিন্তু ভবিষ্যতে কোনো একটা সময়ে তুমি কাউকে নগদ টাকা দিতে হবে না বা কারো কাছ থেকে পাবে না। এটা হচ্ছে তোমার সম্পত্তি ব্যবহারের ফলে সময়ে সময়ে কমে যাবে। তারপর অবলোপন, সেম, তুমি একটা সম্পত্তি এত বছরের জন্য লিজ নিছ, ঠিক আছে, এটা ব্যবহার করছো, তোমার এটার মূল্যটা মানে অবলোপন হয়ে যাবে, মূল্যটা চলে যাবে আর কি, সময়টা শেষ হয়ে যাবে। শেয়ার অবহার, সুনামের অবলোপন, বাট্টা, কুরিন, যে কোনো সঞ্চিত তহবিলের স্থানান্তর, এগুলো কিন্তু নগদ টাকাকে প্রভাবিত করে না, এজন্য এটা বলা হচ্ছে অনগদ লেনদেন। এটা সম্পত্তি এবং ব্যবসায়ের যে মালিকানা সত্ত্ব সেটাকে প্রভাবিত করে, এগুলো হচ্ছে অনগদ লেনদেন। ক্লিয়ার? এবার আসো দৃশ্যমান লেনদেন। দৃশ্য মানে কি, দেখা যায়, অদৃশ্য মানে দেখা যায় না। বুঝতে পারছো?
একদম ক্লিয়ার বুঝে যাবে। দেখো, যেসব লেনদেনের প্রভাব বা ফলাফল চোখে দেখা যায় সে সকল লেনদেনকে দৃশ্যমান লেনদেন বলে। যেমন পণ্য ক্রয় বিক্রয়, আমি চোখে দেখতে পাচ্ছি, আমার কাছে পণ্য আসতেছে, টাকা দিতেছি। নগদ প্রাপ্তি প্রদান, নগদ টাকা আসতে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? উত্তোলন, টাকা আমি উঠাচ্ছি, আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, এগুলো আমি দেখতে পাচ্ছি। সম্পত্তি ক্রয় বিক্রি করছি, আমি দেখতে পাচ্ছি। মেরামত করতেছি, দেখতে পাচ্ছি। ধারে সেবা গ্রহণ করতেছি, প্রদান করতেছি, মানে সেবা যে দিতেছি, এটা আমি দেখতে পাচ্ছি। মুনাফা বন্টন করতেছি, এটা আমি দেখতে পাচ্ছি। তাহলে এই লেনদেনগুলো হচ্ছে, মানে যত ধরনের লেনদেন তোমার চোখে দেখা যাবে, দেখার মতো তুমি কাউন্ট করতে পারবে, সেগুলোর বলা হচ্ছে দৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান লেনদেন কি? যেসব লেনদেনের প্রভাব বা ফলাফল চোখে দেখা যায় না, তুমি চোখেই দেখবা না, কিন্তু লেনদেনটা ঘটতেছে, কিন্তু তুমি চোখে বা দেখতে পাচ্ছ না। যেমন সে সকল লেনদেনকে তোমার অদৃশ্যমান লেনদেন বলে। যেমন অবচয়। অবচয় কিন্তু তুমি চোখে চোখে দেখতেছো না, যে তোমার এই একটা সাপোজ একটা আসবাবপত্র কিনছো, ঠিক আছে, বা একটা কম্পিউটার কিনছো, তুমি আজকে কিনে আনছো, কালকে বিক্রি করতে নিলে দেখবা যে এটার 2000 টাকা 5000 টাকা কমে গেছে। অ্যান্ড তুমি তো বলতেছো যে এটা তো আমি কিছুই করিনি, এটা কমছে কেন? তুমি তো চোখে দেখতেছো না কেন কমছে। এটা হচ্ছে তুমি ব্যবহার করছো, এর জন্য এটার মূল্যটা একটু হ্রাস পাইছে। চোখে দেখা যায় না এই মূল্যটা, নগদ টাকার কোনো আদান প্রদান হয় না বিধায় এটা চোখে দেখা যায় না, অথবা কীভাবে কমতেছে তাও তুমি দেখতেছো না, তাহলে এটা তুমি দেখতে পাচ্ছ না। অবলোপন, কুরিন ধার্য করছো। কুরিন মানে কি? দানাদারের কাছ থেকে যে টাকা আমি পাবো না বলে সন্দেহ করতেছি, সেটা হচ্ছে কুরিন। কুরিন সঞ্চিতি কি? দীর্ঘদিন জমানো কুরিনটাই হচ্ছে কুরিন সঞ্চিতি। তারপরে শেয়ার বার্তা, অবহারে ইস্যু, ঋণপত্রের বার্তা, সুনাম, এগুলা কিন্তু চোখে দেখা যাচ্ছে না। কেউ তোমার সুনাম করতেছে বা তোমার প্রতিষ্ঠানের সুনাম করতেছে, তুমি কিন্তু অ্যাকচুয়ালি সুনামটা বুঝতে পারছো না, মানে দেখতে পাচ্ছ না। এজন্য বলছে অদৃশ্যমান লেনদেন। এই ছিল তোমাদের লেনদেন সম্পর্কিত যত ধারণা। এখন আসি আমরা হিসাব সম্পর্কিত ধারণা। হিসাব সম্পর্কিত ধারণাটা তোমার যে কোনো ম্যাথ সলভ করার জন্য একদম মানে 100 লাগবেই। আর এই জ্ঞান যদি তোমার 0 থাকে তাহলে তুমি হিসাব বিজ্ঞানে 0, এই জ্ঞান যদি তোমার 100 থাকে তুমি হিসাব বিজ্ঞানে 100। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ দেখো। হিসাব সম্পর্কিত ধারণা যদি আমরা বলি, এগুলো কিন্তু বইতে নাই, এটা মাথায় রাখবে। এগুলা বইতে নাই, এগুলা অনেক কষ্টের মাধ্যমে, মানে খুঁজে খুঁজে, মানে চিন্তা করে করে কিন্তু এগুলা লেখা, এটা মাথায় রাখবা। হিসাব বিজ্ঞান মূলত 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। স্তম্ভ বুঝো? পিলার, পিলারের উপরে প্রতিষ্ঠিত। 5টা কি কি আসবে? হিসাব বিজ্ঞান, এগুলো আমি লিখছি দেখো। হিসাব বিজ্ঞান ভালোভাবে আয়ত্তে আনার জন্য এই 5টি স্তম্ভ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে তোমার। যদি ধারণা না থাকে তাহলে তুমি হিসাব বিজ্ঞান সম্পর্কে, মানে হিসাব বিজ্ঞানকে তুমি আয়ত্তে আনতে পারবে না, মুখস্থ বিদ্যার মতো লাগবে। যেমন হিসাব বিজ্ঞানে মুখস্থ বিদ্যার তেমন কিছুই নেই যে তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এরকম কিছুই নাই তোমার। এটা হিসাব বিজ্ঞান পুরোটা হচ্ছে বাস্তবিক জ্ঞান নির্ভর। এটা তুমি দেখবা, অনুধাবন করবা, অ্যাপ্লাই করবা, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। আর যার এই অ্যাবিলিটিটা কম সেই হিসাব বিজ্ঞানে দুর্বল হয়, আর যার এই অ্যাবিলিটিটা ভালো সেই হিসাব বিজ্ঞানে ভালো হয়। অতএব হিসাব বিজ্ঞানকে বাস্তবিকভাবে চিন্তা করে নিজের আয়ত্তে আনতে হবে, যার জন্য প্র্যাকটিসের বিকল্প নাই। অর্থাৎ কোনো জিনিস বাস্তবিক, যেমন হাতে কলমে যদি শিক্ষা হয়, এক্সপেরিয়েন্স যেটাকে বলা হয়, তুমি যদি যতক্ষণ না তুমি কাজ করো ততক্ষণ পর্যন্ত তুমি বইয়ের বিদ্যা পড়ে পড়ে তুমি কিছুই করতে পারবে না। হাতে কলমে শিক্ষা যেটাকে বলা হয়, যতক্ষণ পর্যন্ত যত তুমি প্র্যাকটিস করবে তোমার এটা তত বেশি ভালো হবে। এখন কি কি এই 5টা স্তম্ভ সম্পর্কে আমরা আলোচনা করি। একটা হচ্ছে আয়, ব্যয়, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। এই 5টা সম্পর্কে যার চূড়ান্ত ধারণা আছে সেই হিসাব বিজ্ঞানে ভালো করতে পারবে। আয় কি দেখো? যে সকল কারণে প্রতিষ্ঠানে অর্থ আসে বা বৃদ্ধি পায় সেসব কারণকে আয় বলে। বুঝো, আবার ভালো করে বুঝো। যে সকল কারণে, আমি বলছি কারণ, যে জিনিসটা না, কারণটা বলছি, যে সকল কারণে প্রতিষ্ঠানে অর্থ আসে, এটা মাথায় রাখবে, কারণে, এবং বা বৃদ্ধি পায় সেসব কারণকে আয় বলে। যেমন কি কারণে প্রতিষ্ঠানে টাকা আসে? বিক্রয় করলে টাকা আসে, বিক্রয় একটা কারণ। সেবা আয়, মানে সেবা প্রদান করলে
টাকা আসে, এটা একটা আয়। প্রাপ্ত সুদ, এটা একটা কারণ জন্য টাকা আসে। কমিশন, প্রাপ্ত কমিশন, এটা টাকা আনে, এজন্য এটা একটা কারণ। তাহলে আয় মানে কি? যেসব কারণে প্রতিষ্ঠানে টাকা আসে সেটাকে বলা হয় আয়, মানে আয় বলে, সেটাকে আয় বলে। আর ব্যয় কি? যেসব, উল্টা দেখো, যে সকল কারণে প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায় বা কমে যায় সে সকল কারণকে ব্যয় বলে। ঠিক আছে? যেমন ক্রয় করলে টাকা চলে যায়, বেতন দিলে টাকা চলে যায়, ভাড়া দিলে টাকা চলে যায়, অবশ্যই হলে টাকা চলে যায়। ঠিক আছে? অর্থ চলে যায় বা অর্থ কমে যায়, এই সকল জিনিসকে কি বলে? তোমার ব্যয় বলে। এবার আসো সম্পদ। আয় ব্যয় ক্লিয়ার হয়ে গেছে। কারণ মনে রাখবা কি? কারণ। ঠিক আছে? এবার সম্পদ দেখো, ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে এমন সব কিছুকে সম্পদ বলে। যেমন কোনো একটা জিনিস যেটা তোমাকে আজকে না, ভবিষ্যতে কোনো একটা সময় পর্যন্ত তোমাকে সুবিধা দিবে বা দিয়ে যাবে, এরকম জিনিসকে বলা হয় সম্পদ, একদিনের জন্য না। তাহলে দেখো, যেমন আসবাবপত্র, আসবাবপত্র তোমার ভবিষ্যতে সুবিধা দিবে। দানাদার, দানাদার থেকে তুমি ভবিষ্যতে পাবে। কেমন? যন্ত্রপাতি, যন্ত্রপাতি তোমাকে ভবিষ্যৎ পর্যন্ত সুবিধা দিয়ে যাবে। অগ্রিম খরচ, যদি কোনো জিনিসের জন্য তুমি অগ্রিম খরচ করো সেটার কোনো একটা ফলাফল তুমি একটা সার্টেন সময়ে পাবে। তারপর দেখো দায়, ভবিষ্যতে সুবিধা প্রদান করতে হবে এমন সব কিছু থেকে দায় বলে। যেমন ভবিষ্যতে তুমি কাউকে কোনো জিনিসের জন্য সুবিধা দিতে হবে এমন সব কিছুকে কি বলবে? দায় বলবে। যেমন পাওনাদার, পাওনাদারকে, পাওনাদার তোমার কাছ থেকে টাকা পায়, তুমি ভবিষ্যতে তাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ তুমি তাকে সুবিধা দিতে হবে, এটা হচ্ছে পাওনাদার। অগ্রিম আয়, যেমন তুমি আয় করে ফেলছো, মানে কারো কাছ থেকে এক্সট্রা টাকা নিয়ে ফেলছো, তাহলে এই টাকার জন্য তোমাকে ভবিষ্যতে একটা সময় কি করতে হবে? তাকে সুবিধা দিতে হবে, তার কাজ করে দিতে হবে। ক্লিয়ার? দেখো ব্যাংক ঋণ, তুমি ব্যাংক থেকে ঋণ নিছো, সার্টেন সময় পর বা একটা নির্দিষ্ট সময় পর তোমাকে কি করতে হবে? পে করতে হবে এটা। তাহলে যে সকল কারণে তোমার ভবিষ্যতে সুবিধা দিতে হবে যেগুলো, সেগুলো হচ্ছে দায়, আর যে ভবিষ্যতে তুমি সুবিধা পাবে সেগুলো হচ্ছে সম্পদ। প্র্যাকটিক্যালি, টেকনিক্যালি এটা মাথায় রাখবা, মুখস্থ করার কিছুই নাই, মুখস্থ করছো তো মরছো। এবার আসো মালিকানা সত্ত্ব। ব্যবসায় মালিকের দায়িত্ব, ব্যবসায় মালিকের দায়িত্ব এবং অধিকার সমূহকে মালিকানা সত্ত্ব বলে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কিছুটা দায় থাকে, ঠিক আছে? আবার বিপরীতে তার এই প্রতিষ্ঠানে যেহেতু সে দায় পালন করছে বা দায়িত্ব পালন করছে, সেই প্রেক্ষিতে তার সেখান থেকে কি আসে? তোমার অধিকারও হয়। ঠিক আছে? তার অধিকার হয়। যেমন মূলধন, মূলধন মালিকের একটা কি? মূলধন ব্যবসায় মালিক কি দেয়? মূলধন দেয়, এটা তার দায়িত্ব। ঠিক আছে? এটা দিয়ে সে ব্যবসাটাকে রান করায়। তো মূলধনের পরে ব্যবসা থেকে যদি প্রফিট হয় সেটা তার কি? অধিকার। তাহলে এই অধিকার, মূলধন নেট মুনাফাটা তার কি? অধিকার। এখন ক্ষতি, ক্ষতি হয়েছে সেটাও তাকে কি করতে হবে? বেয়ার করতে হবে। তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে তোমার কি? মূলধন, নেট মুনাফা, নেট ক্ষতি, সব কিছু কোথায় পড়ে? মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। এখন আসো হিসাবে বহুল ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু উপাদান, মানে যেগুলা খুব বেশি ব্যবহৃত হয় সেগুলা নিয়ে আমরা জানবো। এগুলা তোমাকে জানতে হবে, আর এগুলা যদি না জানো তুমি হিসাব বিজ্ঞানের বুঝবাই না, হিসাব বিজ্ঞান জিনিসটা বুঝবাই না। দেখো আয় কী কী, আমরা কয়েকটা আয় দেখি, মানে যেগুলো কমন তোমাদের একদম উপযোগী। সেবা আয়, বিক্রয় আয় তো বুঝছো, যে সকল কারণে প্রতিষ্ঠানে টাকা আসে। এখন তুমি মিলিয়ে দেখো যে ঠিক আছে কিনা, আমি যে পড়তেছি এগুলা ঠিক আছে কিনা। সেবা আয়, বিক্রয়, প্রাপ্ত ভাড়া, উপভাড়া, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, লভ্যাংশ, শিক্ষানবিশ স্যালামি। শিক্ষানবিশ স্যালামি মানে এটা পায়, ঠিক আছে? ব্যবসা প্রতিষ্ঠান পায়। ব্যাংক জমার সুদ, মানে ব্যাংকে জমা রাখছে এটার উপরে সুদ পাচ্ছে। বিনিয়োগের সুদ, কোথাও বিনিয়োগ করছে সেটার উপরে সুদ পাচ্ছে। প্রদত্ত ঋণের সুদ, ব্যবসা যদি কাউকে ঋণ দেয় সেটা থেকে সুদ পায়, সেটাও ব্যবসার জন্য একটা আয়। শেয়ার হস্তান্তর ফি, শেয়ার শেয়ার হস্তান্তর ফি, শেয়ারটা হস্তান্তর করে সেখান থেকে একটা টাকা পায়, সেটা প্রতিষ্ঠানের জন্য আয়। অন্যান্য যাবতীয় সকল ধরনের আয় যতগুলা তুমি দেখবা যে এটার কারণে প্রতিষ্ঠানে টাকা আসছে, সেটাকে তুমি কি হিসাবে কাউন্ট করবা? আয় হিসাবে।
এবার আসো ব্যয়। ব্যয় মানে কি, যে সকল কারণে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় সেগুলো হচ্ছে তোমার কি ব্যয়। ঠিক আছে, দেখো এখন মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। পণ্য ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কি, গত বছরের একটা অ্যামাউন্ট, মানে পণ্য যেটা প্রতিষ্ঠানের খরচ। মজুরি, শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, বেতন, নিরীক্ষা ফি, পরিবহন, প্যাকিং খরচ, ভাড়া, যাতায়াত খরচ, বিজ্ঞাপন খরচ, উপযোগ খরচ। উপযোগ খরচ বলতে আমরা কয়েকটা জিনিসকে বুঝি, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, এই জিনিসগুলোকে একসাথে বলে উপযোগ খরচ। ডাক ও তার, এই ডাক ও তার মানে হচ্ছে তার না, বিদ্যুতের তার না। এই ডাক ও তার দ্বারা বোঝা হচ্ছে, ডাক দ্বারা বোঝা হচ্ছে তোমার হচ্ছে চিঠি, মানে চিঠিপত্র, ওই ডাকঘর আর কি। আর তার দ্বারা বোঝা হচ্ছে টেলিফোনকে। ঠিক আছে, এখন দেখো বিমা খরচ, কর ও অভিকর, মনিহার খরচ, মনিহারি খরচ, এগুলো কিন্তু তুমি বুঝতেছ। সাপ্লাইজ খরচ, মেরামত ও নবায়ন খরচ। তারপর হচ্ছে আপ্যায়ন খরচ, কুরিন বা অনাদায়ী পাওনা। কুরিন মানে কি, দানাদারের কাছ থেকে আমি পাবো না সন্দেহ, এগুলার বলে কুরিন। অনাদায়ী পাওনা সেম একই কথা, অবশ্যই তোমার প্রতি সম্পদকে কমিয়ে দিচ্ছে। স্থায়ী সম্পদের অবলোপন, এটা স্থায়ী সম্পদের অবলোপন হলে কি হয়, তোমার জন্য একটা খরচ। ব্যাংক চার্জ একটা খরচ, ঋণের সুদ, তুমি ঋণ গ্রহণ করলে সেটার জন্য দিতে হচ্ছে, এটা খরচ। প্রদত্ত সুদ, প্রদত্ত মানে দিতেছ, দেখো প্রদত্ত বার্তা, এটাও খরচ। প্রদত্ত কমিশন খরচ। শিক্ষানবিশ ভাতা, উৎসব ভাতা বা বোনাস যদি প্রদান করো সেটাও তোমার জন্য খরচ। এবং অন্যান্য যাবতীয় যত ধরনের তুমি আইটেম দেখবা যে এটার কারণে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে, খরচ মানে ব্যয়। এবার আসো সম্পদ। সম্পদ কি কি দেখো, সম্পদের মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন চলতি সম্পদ আছে, স্থায়ী সম্পদ আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলতি সম্পদ দিয়ে দেখি। যেমন নগদ, মানে নগদ টাকা বা হাতে নগদ একই কথা, এগুলা চলতি সম্পদ। ব্যাংক জমা বা ব্যাংক ব্যালেন্স একই কথা, সম্পদ। প্রাপ্য হিসাব বা দেনাদার একই কথা, প্রাপ্য হিসাব যে কথা, দেনাদার আরেক কথা। এখন তোমাদের এখান থেকে কিন্তু নৈর্ব্যক্তিক আসতে পারে, যেমন নগদের অপর নাম কি, হাতে নগদ। ব্যাংক জমার অপর নাম কি, ব্যাংক ব্যালেন্স আসতে পারে সম্ভাবনাময়। যেমন প্রাপ্য হিসাব বা দেনাদানের অপর নাম কি, প্রাপ্য হিসাব। ঠিক আছে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, মানে এটা আমি পাবো ভবিষ্যতে, সুবিধা পাবো। মজুত পণ্য, সুবিধা দেবে আমাকে। সাপ্লাইজ বা অব্যবহৃত সাপ্লাইজ, যে সাপ্লাইজগুলো আমার এই বছর ব্যবহৃত হয় নাই, মানে রয়ে গেছে, সেটা আমাকে আগামী বছর সুবিধা দিবে। এজন্য এগুলো হচ্ছে কি অব্যবহৃত যে সাপ্লাইজগুলো। সাপ্লাইজ কিন্তু খরচ ছিল, যখন এটা অব্যবহৃত রয়ে গেছে এটা আমাকে পরবর্তী বছর সুবিধা দিবে, এই জন্য হচ্ছে এটা সম্পদ হয়ে গেছে অব্যবহৃতটা। ক্লিয়ার। অব্যবহৃত মনিহারি, মনিহারিও সেম, খাতা কলম পেন্সিল হাবিজাবি যা যা লাগে এগুলা, এগুলা তোমার পরবর্তী বছর যদি থেকে যায় তাহলে এটা ভবিষ্যতে যেহেতু সুবিধা দিবে সেজন্য এগুলা কি সম্পদ, চলতি সম্পদ। বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, তারপর ব্যাট চলতি হিসাব, ডেবিট যদি হয় তাহলে সকল প্রকার অগ্রিম খরচ এবং সকল প্রকার বকেয়া আয়। সকল প্রকার অগ্রিম খরচ বলছি কি, যে খরচগুলা তুমি করছো, তো এটার জন্য তুমি ভবিষ্যতে সুবিধা পাবে, যত ধরনের খরচ করছো সেগুলোর জন্য একসাথে লিখে দিচ্ছি সকল প্রকার অগ্রিম খরচ। আর সকল প্রকার বকেয়া আয়, অর্থাৎ তুমি সেবা দিয়ে দিছো, ভবিষ্যতে তুমি সেগুলা থেকে টাকা পাবে। ঠিক আছে, তাহলে সেটাও তোমার জন্য কি সম্পদ, ভবিষ্যতে তুমি সুবিধা পাচ্ছ। এবার আসো বিনিয়োগ। বিনিয়োগ কি, সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়, ঋণপত্র ক্রয়, বন্ড ক্রয়, স্থায়ী আমানত সমূহ, এই সবগুলা তোমার কি, তুমি বিনিয়োগ করতেছ, এগুলাও কিন্তু তোমার সম্পদ। ঠিক আছে, এখন আসো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আছে কি, জমি বা ভূমি, দালান কোঠা বা ইমারত একই কথা, মোটর গাড়ি, ডেলিভারি ভ্যান, আসবাবপত্র, কলকজ্জ যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ইজারা সম্পত্তি, প্রিমিসেস। ঠিক আছে, এইগুলা হচ্ছে তোমার কি সম্পদ, সব স্থায়ী সম্পদ। এখন আসো কিছু আছে অস্পর্শনীয় সম্পদ, যেগুলো তোমার ভ্যালুকে অ্যাড করে, মানে প্রতিষ্ঠানের ভ্যালু বাড়ায়, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, অস্পর্শনীয়, ধরতে পারতেছ না, দেখতে পাচ্ছ না। ঠিক আছে, যেমন সুনাম, সুনামের একটা মূল্য আছে। ঠিক আছে, যেমন তোমাদেরকে যদি মানে উদাহরণে, যেমন ইজি একটা ব্যান্ড। ঠিক আছে, ইজি ইজি যদি ব্যান্ড হয় তাহলে তার একটা যে সুনাম আছে, সুনামের কারণে মানুষ কিন্তু মানে
এই সুনাম যদি তার প্রতিষ্ঠানের মূল্য যদি থাকে হচ্ছে 100 কোটি টাকা, এই সুনামটার কারণে সে সেল করতে পারবে এটা 200 কোটি টাকা। একটা উদাহরণ দিলাম আর কি, হয়তো আরও বেশি হতে পারে। এই তো সুনামটা হচ্ছে মূলত যে মান বাড়ায়, প্রতিষ্ঠানের মান বা মূল্যটা বাড়ায়। ট্রেডমার্ক, কপিরাইট হচ্ছে কি তোমার, এটা স্বতন্ত্র একটা জিনিস, যেমন ইজির একটা লোগো আছে, এই লোগোটা কেউ কপি করতে পারবে না, ঠিক আছে। তারপর প্যাটেন্ট, তারপর ট্রেড লাইসেন্স, এগুলা সব কি তোমার সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, যেগুলো হচ্ছে তোমার প্রতিষ্ঠানের মূল্যটাকে বাড়ায়। ক্লিয়ার? এখন আসো দায়। দায় দেখো, পদেয় হিসাব মানে কি, পাওনাদার, পদেয় নোট, এগুলো কিন্তু চলতি দায় সব। পদেয় হিসাব, পাওনাদার, পদেয় নোট বা পদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার অতিরিক্ত, তোমার ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা আছে তার অতিরিক্ত যদি তুমি উঠাও সেটা হচ্ছে তোমার কি ব্যাংক জমার অতিরিক্ত। এখানে আমি সবগুলা কিন্তু বলছি না, মানে বিস্তারিত বলতেছি না, কারণ যেগুলো তোমরা বুঝো, দেখলে বুঝতেছো, সেগুলো আমি বলার প্রয়োজন মনে করছি না, কিন্তু যেগুলো তোমাদের কাছে বলা প্রয়োজন মনে হয় সেগুলো আমি বিস্তারিত বলতেছি। তারপর হচ্ছে আয়কর সঞ্চিতি, পদেয় আয়কর ভবিষ্যতে পে করতে হবে। দেখো প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যতে পে করতে হবে। প্রভিডেন্ট ফান্ড তো বুঝো, কর্মীদের জন্য একটা ফান্ড রাখে, এটা ভবিষ্যতে কোম্পানিকে কি করতে হয় বা প্রতিষ্ঠানকে পে করতে হয়। কল্যাণ তহবিল, তাও এটা ভবিষ্যতে কি করতে হয়, পে করতে হয়, মানে সুবিধা দিতে হবে ভবিষ্যতে। তারপর সকল প্রকার বকেয়া খরচ, মানে হচ্ছে তোমার খরচ করছো কিন্তু এখনও টাকা দাও নাই বা ওই টাকাটা পে করো নাই, তাহলে এটা তোমাকে ভবিষ্যতে পে করতে হবে, ভবিষ্যতে তাদেরকে সুবিধা দিতে হবে, এজন্য এটা দায়। সকল প্রকার অগ্রিম আয়, কোনো একটা কিছুর জন্য তুমি যদি আগেই টাকা নিয়ে নিছো কিন্তু এখনও কি করো নাই, সুবিধা দাও নাই, তাহলে তোমাকে ভবিষ্যতে সুবিধা দিতে হবে, যেহেতু টাকা নিয়ে নিছো তাহলে এটা অগ্রিম আয়, মানে কি তোমার জন্য দায়। এখন আসো দীর্ঘমেয়াদী দায়, খুবই অল্প সংখ্যক। ঋণ, ঋণপত্র, একই কথা, ঋণপত্র, বন্ধকি ঋণ, বন্ড, এগুলো হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়। এবার আসো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে, আমি শুরুতেই বলছি, ব্যবসায় মালিকের দায়িত্ব এবং অধিকার সমূহকে মালিকানা সত্ত্ব বলে। ক্লিয়ার? তাহলে মালিকানা সত্ত্ব কি, মূলধন, মূলধনটা ব্যবসায়ে যে মালিক দিছে তার একটা দায়িত্ব ছিল, সে দিছে, কিন্তু এটা তার জন্য থেকে যাবে, প্রতিষ্ঠানে মূলধন হিসেবে থেকে যাবে। যেমন মূলধন, অতিরিক্ত মূলধন যদি আনে সেটা এখানে যোগ হবে, মূলধন সঞ্চিতি করলে সেটাও যোগ হবে, সাধারণ সঞ্চিতি যদি হয় সেটাও যোগ হবে। শেয়ার অধিহার, এ অধিহার মানে হচ্ছে কি তোমার বেশি দামে বিক্রি করলে কোম্পানি মালিকানা সত্ত্বটাকে কি করে, বাড়ায়। আন্তঃতহবিলটা কোম্পানির মূলধনটাকে বা মালিকানা সত্ত্বটাকে কী করে, বাড়ায়। নিট লাভ, মানে প্রতিষ্ঠানে যখন লাভ হয় এটাও মূলধন বা মালিকানা সত্ত্বটাকে কী করে, বাড়ায়। নিট ক্ষতি হলে দেখো মাইনাস ফিগার দিয়ে দিচ্ছি, মাইনাস মানে হিসাব বিজ্ঞানে মাইনাস মানে হচ্ছে ব্র্যাকেট। ক্লিয়ার? তাহলে নেট ক্ষতি মানে কি, তাহলে নেট ক্ষতিটা হচ্ছে তোমার কি করে, প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বটাকে কমায়। নগদ উত্তোলন করলে সেটাও মালিকানা সত্ত্বটাকে কমায়। পণ্য উত্তোলন করলেও সেটা কি করে, মালিকানা সত্ত্বটাকে কমায়। তাহলে এই যে এগুলা সম্পর্কে তুমি যদি পড়ো বা বুঝে পড়ো, তাহলে তোমার হিসাব বিজ্ঞান নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আমি বলে দিছি যে আর্থিক বিবরণী বলো আর যাই বলো, কোথাও তুমি আটকাবে না যদি তোমার এই যেগুলা এখানে আমি লিখে দিয়েছি এগুলা সম্পর্কে তোমার স্বচ্ছ ধারণা থাকে। আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বে এই পাঁচটা জিনিস যদি তুমি কি করতে পারো, এই পাঁচটা জিনিস যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তোমার হিসাব বিজ্ঞানে আর কোনো সমস্যা থাকবে না। বারবার বলছি, এগুলা মুখস্থ করবে না, বাস্তবিক অর্থে মিলিয়ে তোমার সাথে যাই, বাস্তবতার সাথে মিলাইয়ে তুমি বোঝার চেষ্টা করবা, মাথায় রাখবা। তারপরে দেখো, আর হিসাব সমীকরণ নিয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাস হচ্ছে এটা তোমার, ধরো হিসাব সমীকরণ, যেটা তোমার এই অধ্যায়ের মূল থিম। হিসাব সমীকরণ, একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও মোট বহির্দায়ের যোগফলের সমান হবে। এটা হচ্ছে হিসাব সমীকরণের মানে মূল কনসেপ্ট হচ্ছে এটা। একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো একটা প্রতিষ্ঠানের মোট যে পরিমাণ সম্পদ থাকবে সমপরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব মিলিয়ে থাকবে। অর্থাৎ এক পাশে যদি আমরা সম্পদ কাউন্ট করি,
সম্পদ যত টাকার আছে দায় এবং মালিকানা সত্ত্ব মিলাইয়া ওই পরিমাণ অর্থ থাকবে, মানে ওই পরিমাণ অ্যামাউন্ট থাকবে। এই সমতা, এই সমতাটাকে, এটা তো একটা সমতা, যেমন হিসাব অ্যাকাউন্ট সরি যেহেতু অ্যাসেট এবং হচ্ছে তোমার দায় এবং মালিকানা সত্ত্ব সমান হবে, সেহেতু এই সমতা যে সমীকরণের মাধ্যমে প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। তাহলে এই সমীকরণটাকে মূলত হিসাব সমীকরণ, যেমন মূল হিসাব সমীকরণটি নিচে আমি দিয়ে দিয়েছি, দেখো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। হিসাব বিজ্ঞানে মানে এসএসসির স্টুডেন্ট যারা, তারা তো এটা বুঝবা, ইকুয়ালের এক পাশে যদি কিছু থাকে অপর পাশে যত কিছু থাকে এটা কি হয়, সমান হয়। ঠিক আছে, মানে এটা সমান এটা বোঝায় আর কি। সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই দুইটাকে যোগ করলে এটা সমান হবে, সম্পদের সমান হবে। তাহলে সংক্ষেপ হচ্ছে কি, এ মানে অ্যাসেট, এল মানে লায়াবিলিটি, ও মানে ওনার্স ইকুইটি। বলে দিছি দেখো, এ ইকুয়াল অ্যাসেটস মানে সম্পদসমূহ, এল মানে লায়াবিলিটিস দায়সমূহ, ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এখন আসো আমরা হিসাব সমীকরণটাকে যদি আরেকটু বর্ধিত করি, মানে একটু বাড়াই, তাহলে কিভাবে এটা বাড়ানো যায় সেটা দেখি। দেখো হিসাব সমীকরণটা যদি আমরা একটু বর্ধিত করি, তাহলে পাই আমরা সম্পদ তা এক পাশে থাকবেই, সম্পদ আর এই দায়ও থেকে যাবে। তাহলে সম্পদ আর দায়ে দুইটা জিনিস কিন্তু থেকে যাচ্ছে। বাংসে মূলত হচ্ছে তোমার ওই যেটা ছিল, মানে এই যে মালিকানা সত্ত্বটাকে কিন্তু আমরা ভাঙছি। তাহলে মালিকানা সত্ত্ব ভাঙার যে কনসেপ্টটা, এটা বোঝার জন্য তোমাকে এখানে একটু খেয়াল করতে হবে, এই যে এটা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। নেট লাভ, নেট ক্ষতি, মূলধন উত্তোলন, এই মালিকানা সত্ত্ব এখান থেকে বুঝতে হবে। দেখো একটার সাথে আরেকটা কতটা কিন্তু জড়িত, তুমি যদি মুখস্থ করে মাথায় রাখতে পারবে না, এর জন্য বুঝতে হবে। দেখো এ ইকুয়াল এল প্লাস এ, ওই আমরা না লিখে কি লিখছি, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। সি মানে হচ্ছে ক্যাপিটাল, মানে মূলধন আসলে কি হবে, যোগ হবে। আর মানে রেভিনিউ, আয় হলে কি হবে, যোগ হবে। ইএক্স মানে হচ্ছে খরচ, খরচ হলে বিয়োগ হবে। ডি মানে ড্রয়িংস, মানে হচ্ছে উত্তোলনের, তাহলে উত্তোলন করলে কমে যাবে। তাহলে দেখো যদি ক্যাপিটাল মানে মূলধন আসে তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে, যদি আয় হয় তাহলে কি হয়, বাড়ে। আর যদি খরচ হয় তাহলে এটা বিয়োগ হয়, আর হচ্ছে উত্তোলন করলেও কি হয়, বিয়োগ হয়, মানে কমে যায়। এখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি। এ ইকুয়াল অ্যাসেটস মিন সম্পদসমূহ, এল ইকুয়াল লায়াবিলিটিস মানে দায়সমূহ, সি মিনস ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, রেভিনিউ আর মিনস হচ্ছে রেভিনিউ মিন হচ্ছে আয়সমূহ, এক্স মানে এক্সপেন্সেস সকল ধরনের খরচ, ডি মিনস হচ্ছে ড্রয়িংস সকল ধরনের উত্তোলন। এখন তোমাদের জাস্ট প্রভাবটা কিভাবে করে এতটুকু বুঝলে এনাফ, এখান পর্যন্ত তোমার শেষ। দেখো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এ ইকুয়াল এল প্লাস ওই, আমি সমীকরণটা দিয়ে দিচ্ছি। দেখো কোনো একটা ঘটনা যদি লেনদেন হয়, সেটা অবশ্যই হিসাব বিজ্ঞানের এই যে আমি এই যে 5টা এখানে পরিবর্তন দিয়েছি, এই 5টা পরিবর্তনের যে কোনো একটা পরিবর্তন করবে, এটা মাথায় রাখবা। কোনো ঘটনা লেনদেন হতে হলে, যে কোনো ঘটনা, সকল ঘটনা কিন্তু লেনদেন নয় আমরা জানি। যেমন আমি বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছি, এটা কিন্তু একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন নয়। আবার আমি বাজার থেকে কিছু একটা কিনছি, এটা একটা কিন্তু আমার লেনদেন হয়েছে। ঠিক আছে, অ্যান্ড ব্যবসায়িক কাউকে কারো কাছ থেকে পণ্য ক্রয় করছে, এটা হচ্ছে কি ব্যবসায়ের একটা লেনদেন হয়েছে। এখন পণ্যটা আনতে গিয়ে মালিক অ্যাক্সিডেন্ট করছে, সেটাও কিন্তু একটা মালিকের অ্যাক্সিডেন্ট, একটা ঘটনা, কিন্তু সেটা কিন্তু প্রতিষ্ঠানের লেনদেন নয়। ক্লিয়ার? তারপরে এখানে বুঝো, কোনো ঘটনা লেনদেন হতে হলে ওই লেনদেন অবশ্যই হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিচের 5টি পরিবর্তনের যে কোনো একটি করবে। যদি এটা একটি করে, তাহলে যে কোনো একটি করলেই তুমি বুঝে নেবে এটা একটা লেনদেন। দেখো যদি মোট সম্পদ বাড়ে, মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে, অথবা দুটাই একসাথে বাড়বে। যদি সম্পদ বাড়ে তাহলে তোমার হয় দায় বাড়বে, না হয় মালিকানা সত্ত্ব বাড়বে, দুইটার একটা বাড়বে। আবার এমনও হতে পারে যে একসাথে দুটাই বাড়বে। ঠিক আছে, তার মানে সম্পদ বাড়বে,
ওই পাশে মানে এ পাশে যদি এখানে বুঝো, এখানে এ সম্পদ দেওয়া, এ পাশে হচ্ছে ওই দেওয়া। যদি তোমার একটা অ্যাসেট বাড়ে তাহলে তোমার এল প্লাস ওই যে কোনো একটা বাড়বে অথবা দুইটাই বাড়বে। মোট সম্পদ কমলে সেম, মোট সম্পদ যদি কমে যায় তাহলে তোমার এল প্লাস ওই কমবে, যে কোনো একটা কমবে, হয় দায় কমবে, না হয় মালিকানা সত্ত্ব কমবে, না হয় দুইটাই কমবে একসাথে। ঠিক আছে, তারপরে একটি সম্পদ বাড়লে যে কোনো একটি সম্পদ কমবে, মানে এরকমও হতে পারে আর কি, যে একটা সম্পদ আমার বাড়ছে আর একটা সম্পদ কি হচ্ছে কমে গেছে। এটার উদাহরণ দিয়ে দিই সাথে সাথে। দেখো, যদি আমি নগদ টাকা আমার সম্পদ, এখানে অফিস বা অফিস সরঞ্জাম, এখানে বলি অফিস সরঞ্জামও আমার একটা কি সম্পদ, দুটাই কিন্তু সম্পদ। তাহলে আমি যদি অফিস সরঞ্জাম তো কিনতে হবে, অফিস সরঞ্জাম কিনতে আমার কি করতে হবে, নগদ টাকা খরচ করতে হবে। তাহলে আমি একটা সম্পদ আনার জন্য আরেকটা সম্পদ কি করলাম, ব্যয় করলাম। সেক্ষেত্রে তোমার কি বলছে, একটা সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমে যাবে, এইটা হচ্ছে সেই কনসেপ্টে। এবার দেখো, মালিকানা সত্ত্ব কমলে যে কোনো দায় বাড়বে। যদি মালিকানা সত্ত্ব কমে তাহলে হয় তোমার কি হবে, অ্যাসেট বাড়বে, তাহলে সেটা তো আমরা শুরুতেই বলে দিছি। এখন মালিকানা সত্ত্ব যদি তোমার কমে তাহলে আরেকটা কনসেপ্ট হতে পারে যে তোমার কি হবে, দায়টা বাড়বে। ঠিক আছে, হয় মালিকানা সত্ত্ব কমা মানে তোমার দায় বাড়া। এটার উদাহরণ কি হতে পারে, যেমন তোমার বাকিতে পণ্য ক্রয় করছো, তাহলে সেটা তোমার জন্য কি একটা দায়। তাহলে যেহেতু এটা বাকিতে ক্রয় করার পরও তোমার মালিকানা সত্ত্বটাকে কমিয়ে দিছে, তাহলে মালিকানা সত্ত্ব কমছে, বিপরীত তোমার দায় বাড়াচ্ছে, এটা তোমার নগদ টাকার লেনদেন কিন্তু হয় নাই। ঠিক আছে, ওই কনসেপ্ট থেকে এটা মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে দায় কমবে। এখানে মোটে পাঁচটা, এই পাঁচটা যেই কোনো একটা যদি তোমার প্রভাবিত করে, যে কোনো একটাতে যদি প্রভাবিত করে তাহলে বুঝে নিবা সেটা একটা লেনদেন। এ হচ্ছে তোমার হিসাব সমীকরণ উপরে লেনদেনের প্রভাব। লেনদেনের পুরা ক্লাস এখান পর্যন্ত। যদি আমরা একটা উদাহরণ দেখি সংক্ষেপে, যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমরা উদাহরণটা একটু দেখাই। দেখো, এখানে দেখো, জনাব করিম 2024 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000, প্রাপ্য হিসাব 15,000 এবং পদে হিসাব 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। নগদ টাকা নিচ্ছে 50,000। অফিস সরঞ্জাম এটাও সম্পদ ছিল 30,000 টাকার, আর 15,000 টাকা ছিল তার প্রাপ্য হিসাব মানে পাওনাদার, আর প্রাপ্য হিসাব মানে দেনাদার, আর পদে হিসাব ছিল তোমার 20,000 টাকা যেটা ছিল পাওনাদার। এগুলো নিয়ে ব্যবসা শুরু করছে। 2 তারিখে কর্মচারীর বেতন দিছে, 3 তারিখে অফিস সরঞ্জাম ক্রয় করছে, 4 তারিখে পানি গ্যাস বিদ্যুৎ বিল পাইছে, দেয় না কিন্তু এগুলো পাওয়া গেল। ঠিক আছে, বারটা পাওয়া গেল 5 তারিখে। এই ছিল তার লেনদেন। ঠিক আছে, এখন আমরা যদি এগুলা যদি একটু হিসাব করি, এখন দেখো এটা যদি আমরা একটু দেখি, জনাব করিমের বিবরণী ছকে হিসাব সমীকরণ লেনদেনের যে প্রভাবটা পড়তেছে, কি প্রভাব পড়তেছে আমরা একটু দেখি কেমন। দেখো, আমরা কি করছি, প্রথমে এগুলোর জন্য তোমার মেইন হচ্ছে তুমি ঘরটা খুঁজে বের করবা, তোমার কয়টা ঘর হইতেছে। প্রথমে তোমার কি রাখবা, তারিখ রাখবা, আর হচ্ছে এই মালিকানা সত্ত্ব রাখবা, দুই পাশে দুইটা ঘর তুমি রাখবা। আর উদ্ধৃত আর মন্তব্য এই দুইটা তোমার ঐচ্ছিক ঘর, এগুলো দিলেও সুন্দর, না দিলে সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তোমার তারিখে আর হচ্ছে মালিকানা সত্ত্ব দুই পাশে দুইটা রেখে দিবা। আর দায় আর সম্পদের জন্য তোমাকে খুঁজে খুঁজে তোমার কি করতে হবে, গড় খুঁজে বের করতে হবে। দেখো, এখানে দেখো, নগদ টাকা আনছে, এখানে একটা লেনদেন, অফিস সরঞ্জাম আসছে, এখানে একটা লেনদেন, প্রাপ্য হিসাব এখানে একটা লেনদেন, এবং পদে হিসাব এখানে একটা লেনদেন। তার মানে তোমার 4টা লেনদেন এখানে কিন্তু। তাহলে নগদ টাকা আনছে, তাহলে এখানে তুমি কয়টা জিনিস পাচ্ছ, নগদ পাচ্ছ, একটা পাচ্ছ। নগদ টাকা আনলে তোমার মূলধন হিসাব আনছে, তাহলে তুমি মালিকানা সত্ত্ব পাচ্ছ, তার মানে 2টা কলাম তোমার হয়ে গেছে। অফিস সরঞ্জাম নিয়ে আসছে, তাহলে অফিস সরঞ্জাম তোমার কি করে, মালিকানা সত্ত্বকে বাড়ায়। ক্লিয়ার, তাহলে তোমার মালিকানা সত্ত্ব একটা পাইছো। অফিস সরঞ্জাম তোমার কি ছিল, সম্পদ ছিল, তাহলে অফিস সরঞ্জাম তুমি অফিস সরঞ্জাম নামে একটা সম্পদের কলাম করছো। ঠিক আছে, তাহলে তুমি 2টা পাইছো, 2টা সম্পদ পাইছো আর মালিকানা সত্ত্ব পাইছো। প্রাপ্য হিসাব 15,000 টাকা, প্রাপ্য হিসাব কিন্তু একটা সম্পদ, আর এটা মাথায় রাখবো, প্রত্যেকটা সম্পদের জন্য তোমার একটা করে কলাম রাখতে হবে। তাহলে প্রাপ্য হিসাব যদি তোমার সম্পদ হয় তাহলে 15,000 টাকা তুমি প্রাপ্য হিসাব পাইছো, তাহলে সেটার জন্য তুমি প্রাপ্য হিসাব নিয়ে আসছো। আর প্রাপ্য হিসাবটা তোমার জন্য কি, অবশ্যই কি
মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। সম্পদ মালিকানা সত্ত্বকে কি করে? প্রভাবিত করে। তারপর হচ্ছে তোমার দায় ছিল হচ্ছে মানে পদের হিসাব ছিল হচ্ছে 20,000 টাকা, তাহলে এটা পদের হিসাব নামে আসবে 20,000 টাকা, ঠিক আছে। আর এটা মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে, পদের হিসাবটা মালিকানা সত্ত্বকে কি করে? কমিয়ে দেয়। ক্লিয়ার? এখন আমরা 1 তারিখ থেকে যদি বসাই, দেখো জানুয়ারির 1 তারিখে কি করছে? নগদের গড়ে কত ছিল? 50,000। এই 50,000 বসাইলাম। অফিস সরঞ্জাম কত ছিল? সম্পদ 30,000। আর প্রাপ্য হিসাব ছিল কত? 15,000। তিনটা বসাইছি। এখন পদের হিসাব ছিল কত? 20,000 টাকা, ঠিক আছে। এখন তোমার এই মালিকানা সত্ত্ব কত হবে? সম্পদের বিনিময়ে তো তোমার মালিকানা সত্ত্ব সৃষ্টি হয় নাকি? আবার দায়ের বিপরীতে তোমার মালিকানা সত্ত্বটা কি হয়ে যায়? কমে যায়। তাহলে সম্পদ ছিল 50, 30, 80, 80 আর 15 ছিল কত? তোমার 95। 95 থেকে তোমার যখন কি হয়ে গেছে, যে একটা দায় চলে গেছে, মানে 20,000 টাকা তোমার মালিকানা সত্ত্ব কমে গেছে দায় সৃষ্টির মাধ্যমে, তাহলে 20,000 টাকা লেস করে কত হয়? 75,000। তাহলে তোমার কত? 75,000 হচ্ছে মালিকানা সত্ত্ব, 20,000 হচ্ছে কি? পদেয় হিসাব। দেখো, আর এখানে দেখো 15,000, 30,000, 50,000, মোট কত? মোট তোমার 95,000। আর এপাশেও কত? তোমার 95,000। দেখো, তুমি এই টেবুলার ছক মানে হচ্ছে হিসাব সমীকরণ যখন প্রভাব ফেলবা, তখন তোমার প্রত্যেকটা লাইনে লাইনে তুমি ধরে ফেলতে পারবা যে তোমার কোথাও ভুল হচ্ছে কিনা। যদি তোমার দুই দিক না মিলে, মানে দুই পাশ এই ইকুয়াল চিহ্নের এই পাশ আর ওই পাশের টাকার অ্যামাউন্ট যদি ব্যালেন্স যদি না মিলে, তাহলে বুঝে নেবা এখানে ভুল হয়েছে। এখন 2 তারিখ দেখো, 2 তারিখ কী বলছে? কর্মচারীর বেতন প্রদান করছে 10,000 টাকায়। 10,000 টাকা যদি কর্মচারীর বেতন প্রদান করে, তাহলে কি হবে? দেখো, বেতন প্রদান তোমার জন্য একটা খরচ। ওই যে খরচ তোমার কি করে? খরচ তোমার মালিকানা সত্ত্বকে কমায় দেয়। আর কি করে? এই নগদ টাকায় যদি তুমি পে করো, তাহলে নগদে যাবে। যদি বাকি থাকে, তাহলে কি যাবে? পদেয় হিসাবে যাবে, মানে হচ্ছে দেনা পাওনা দ্বারা চলে যাবে। তাহলে তুমি নগদে যদি পে করছো, দেখো 10,000 টাকা পে করছো, নগদ থেকে আমি 10,000 বিয়োগ করে দিলাম। আবার এটা তোমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করছে, তাহলে মালিকানা সত্ত্ব থেকে 10,000 টাকা কী করে দিছি? বিয়োগ করে দিছি। এখন তোমার যখন যোগ বিয়োগের ঘটনা আসছে, দেখো তখন তোমাকে প্লাস মাইনাস করতে হবে। দেখো, তাহলে 50 থেকে 10 চলে গেছে, আছে উদ্বৃত্ত কত? 40। আর এখানে 30-এর 30 বসে গেছে, 15-15 বসে গেছে, 20-এর 20 বসে গেছে। এগুলো ব্যালেন্স আমি নামাচ্ছি, কিন্তু 75 থেকে 10,000 গেছে, আর আছে 65। এটা তোমার কি? উদ্বৃত্ত। এখানে তুমি লিখতেও পারো, না লিখলেও তোমার অসুবিধা নাই। এই দুইটা ঘর, এই দুইটা কলাম কিন্তু তোমার অতিরিক্ত, ঐচ্ছিক, এগুলো দরকার নাই, দিলে ভালো। জানুয়ারির 3 তারিখে দেখো কি করছে? নগদে অফিস সরঞ্জাম ক্রয় করছে। এটা তোমরা এখন বুঝে ফেলতে পারবা। তুমি নগদ টাকা দিছো, আর হচ্ছে দেখো এটা হচ্ছে এটাকে প্রভাবিত করছে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। যেমন তুমি কি করছো? নগদে অফিস সরঞ্জাম ক্রয় করছো, কত? 10,000 টাকার ক্রয় করছো না? ক্রয় করাতে তোমার অফিস সরঞ্জাম আসছে, বিপরীতে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। দেখো, সেম ঘটনাটা আমরা এখানে শুধু অঙ্কের মাধ্যমে প্রকাশ করছি। 10,000 টাকা আমার নগদ টাকা চলে গেছে, বিপরীতে 10,000 টাকার সরঞ্জাম আসছে, ঠিক আছে। এটা আর এদিকে কোনো প্রভাব ফেলে নাই, পদে হিসাবে প্রভাব ফেলে নাই, মালিকানা সত্ত্বতেও কি করে নাই? প্রভাব ফেলে না। তুমি এই পাঁচটার উপরে ফোকাস করবা, মিলাইবা এগুলা কি প্রভাব ফেলে কিনা। প্রত্যেকটা যদি তুমি এখানে মিলাও, দেখবা যে প্রত্যেকটা তুমি এখানে এই পাঁচটার ভিতরেই পাচ্ছ। তারপর আমরা আসি, এটা তো তোমরা পারছো, তাহলে এখানে প্লাস মাইনাস করি আমরা। 40 থেকে 10 গেছে, আর আছে কত? 30। এখানে 30-এর সাথে 10 যোগ হয়েছে 40, 15-15। দেখো অ্যামাউন্টটা কিন্তু ঠিকই আছে এখনও। আর এই পাশেও ব্যালেন্সটা দেখো, 20 আর 65 মিলে কত হয়? 85। এখন 4 তারিখ যদি আমরা আরেকটা লিখি, দেখো 5 তারিখ পানি, বিদ্যুৎ, গ্যাস, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পাওয়া গেল, অর্থাৎ পাইছে এটা, ঠিক আছে। এখন পাওয়া গেল মানে হচ্ছে এটা ব্যবসার জন্য আয় না। তুমি বলতে পারো যে তাহলে এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবে এটা ব্যবসার জন্য আয় না? দেখতে কিন্তু বোঝা যায় যে পাওয়া গেল মানে কি, এটা তো আমি কি এই ব্যবসার জন্য আয়। কিন্তু এটা তোমার মাথায় রাখতে হবে যে ব্যবসায় কখনো পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলার বিল পায় না। এগুলার বিল পায় তোমার কি ইউটিলিটি যে কর্পোরেশন আছে তারা পায়, যেমন পানি উন্নয়ন বোর্ড পায়, গ্যাস যারা প্রোভাইড করে তারা পায়, বিদ্যুৎ
বিদ্যুৎ বোর্ড পায়, তারাই পায়। তাহলে এই পাওয়া গেল মানে হচ্ছে তোমার জন্য একটা বিল পাইছো তুমি, ঠিক আছে? বিল পাইছো, বিল পেপার পাইছো, এটা তোমাকে পে করতে হবে। তাহলে কোনো জিনিস তোমাকে যখন পে করতে হবে সেটা হচ্ছে তোমার জন্য কি দায়, ভবিষ্যতে কি হবে দায় হবে। তাহলে তোমাকে এটা ভবিষ্যতে পে করতে হবে। যদি তুমি পে না করো তাহলে এটা তোমার দায় হিসাবে থেকে যাবে। তাহলে আমি বলছি যে ভবিষ্যতে কোনো জিনিস তোমাকে যখন পরিশোধ করতে হবে, সেবা প্রদান করতে হবে, দেন সেগুলো হচ্ছে তোমার জন্য দায় হবে। ক্লিয়ার? ওকে, এখন আসো 4 তারিখে যদি আমরা দেখি এই বিলটা পাওয়া গেল, তাহলে এটা তোমার জন্য একটা দায় হয়েছে। দায় মানে কি? পদে হিসাব, তোমার পদে হিসাবকে প্রভাবিত করছে। আর প্রত্যেকটা পদে হিসাব তোমার মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। এটা তোমার সব সময় বলছি আমি, প্রত্যেকটা পদে হিসাব মালিকানা সত্ত্বটাকে কি করে কমিয়ে দেয়, মানে প্রত্যেকটা দায় মালিকানা সত্ত্বকে কমায়। তাহলে দেখো আমি 7,000 টাকার পদে হিসাব আমার বাড়ছে, মানে হচ্ছে পাওনাদার বেড়ে গেছে আমার 7,000 টাকা, আর হচ্ছে মালিকানা সত্ত্ব 7,000 টাকা কমে গেছে। তাহলে এটা কোনটাতে প্রভাবিত করছে দেখো, মালিকানা সত্ত্ব বাড়লে যে কোনো দায় কমবে, এটা তো করে নাই, তাহলে এটাতে করছে। মালিকানা সত্ত্ব কমলে কোনো একটা দায় বাড়বে। দেখো একটা মালিকানা সত্ত্ব কমছে আর হচ্ছে দায় বাড়ছে, প্রভাবিত করে কিনা দেখো। এরকম কিন্তু পাবা না বইতে, এগুলা নাই কিন্তু। এজন্য তোমার ইম্পর্টেন্ট এগুলা বুঝতে হবে, বাস্তবিক অর্থে বুঝতে হবে, মুখস্থ বিদ্যা দিয়ে কিছু হবে না। তারপর দেখো 5, বাট্টা পাওয়া গেল 2,000 টাকা। বাট্টা পাওয়া গেল, এখন এটা তো পাইছো, বাট্টা পাওয়া মানে তুমি কোনো জিনিস ক্রয় করছো সেটার উপরে একটা ছাড় পাইছো, এটা হচ্ছে বাট্টা পাওয়া। তো বাট্টা পাওয়া গেল 2,000 টাকা, এটা তোমার জন্য কি একটা আয়। মানে আয় মানে কি? এটা হচ্ছে তোমার যে পদে হিসাব ছিল, যে পদে হিসাব ছিল তাকে তুমি কি করো, কম দিতেছো। যে তোমার কাছ থেকে পাবে, যে তোমার কাছ থেকে পাবে তাকে তুমি কম দিতেছো। এই তো বাট্টা মানে হচ্ছে যে তোমার কাছ থেকে পাবে তুমি তাকে কম দিতেছো। তাহলে এটা যদি নগদ বাট্টা পাইতো তাহলে নগদের সাথে আসা যোগ হইতো, আর হচ্ছে মালিকানা সত্ত্বটারে বৃদ্ধি করতো। যেহেতু পাওয়া গেল, এটা জেনারেলি মানে নর্মালি বাট্টাটা হয় হচ্ছে বাকিতে, ঠিক আছে? বাকিতে কারো কাছ থেকে টাকা আমরা দ্রুত পাওয়ার জন্য আমরা তাদেরকে বাট্টা দিই, আর কারো কাছ মানে কেউ আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তারা আমাদেরকে বাট্টা দেয়। তাহলে আমরা বাট্টা পাইছি যেহেতু একটা, কার কাছ থেকে পাইছি? পাওনাদারের কাছ থেকে পাইছি। তাহলে পাওনাদার, আমাদের যে পাওনাদার 27,000 ছিল তার থেকে 2,000 টাকা কমে গেছে, মানে এটা আমরা বাট্টা পেয়ে গেছি। বাট্টা পেয়ে গেছি মানে হচ্ছে আমাদের হিসাবটাকে তারা 2,000 টাকা কমায় দিছে। আর বিপরীতে আমাদের 2,000 টাকা কি হয়েছে, ইয়াতে বেড়ে গেছে, তোমার মালিকানা সত্ত্বতে 2,000 টাকা বেড়ে গেছে। এই তো শেষ। এখন তুমি কি করবা, এপাশ ওপাশ যোগ করবা। দেখো তোমার উদ্বৃত্ত কত, এখানে যোগ বিয়োগ করলে 30, এখানে 40, এখানে 15, আর এখানে যোগ বিয়োগ করলে 25, এখানে যোগ বিয়োগ করলে 60। এখন যোগ বিয়োগ করো 85, 85। উভয় দিক তোমার মিলতে হবে। যদি দেখো যে উভয় দিক মিলতেছে না, তাহলে তুমি কি করবা, কোথায় তোমার ভুল হয়েছে তুমি সেটা দেখবা, যে প্রত্যেকটা উদ্বৃত্ত মিলায়া মিলায়া দেখবা যে উদ্বৃত্ততে তোমার কি হয়, মানে ফলাফলে গন্ডগোল, সেখানেই তোমার সমস্যা হয়েছে। এখন আরও কিছু তোমাদের সাথে একটু এক্সট্রা একটু শেয়ার করি, সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর আরও কিছু লেনদেনের প্রভাব। তারপরে আরেকটু বলছে যে যে সকল ঘটনার লেনদেন নয় সেগুলো, যেগুলো তোমাদের অঙ্ক করে ম্যাথ করার জন্য, ম্যাথ সলভ করার জন্য তোমাদের কাজে লাগবে। দেখো নগদ টাকা বা সম্পত্তি নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে কি হয়, তোমার সম্পদ বাড়ে আর হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়ে। ই মানে হচ্ছে ওই, এটা মাথায় রাখবে, ইকুইটি। আর আয় উপার্জন হলে মানে হচ্ছে যখন আয় উপার্জন হয় তখন সম্পদ বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে। খরচ মানে নগদে যদি খরচ করো তাহলে তোমার কি হয়, অ্যাসেটটা কমে, মানে হচ্ছে এ কমে হচ্ছে ই হ্রাস পায়। যেমন খরচ বকেয়া থাকলে হচ্ছে এল বৃদ্ধি পায়, আর হচ্ছে ইকুইটি হ্রাস পায়। নগদে সম্পত্তি যদি ক্রয় করো তাহলে কি হয়, তোমার এ বৃদ্ধি পাবে আবার এ হ্রাস পাবে। দেনাদার হতে টাকা আদায় হলে তোমার এ বৃদ্ধি পাবে আবার এ হ্রাস পাবে। বাকিতে যদি তুমি সম্পত্তি ক্রয় করো তাহলে তোমার কি হবে, বাকিতে যদি সম্পত্তি ক্রয় করো তাহলে তোমার অ্যাসেট বৃদ্ধি পাবে, আর এই যে বাকিতে ক্রয় করছো সেজন্য তোমার দায় বাড়বে, লাইবিলিটি বাড়বে। কুরিন সৃষ্টি হয়েছে। কুরিন মানে হচ্ছে তোমাকে, মানে দেনাদার বলছে যে এই টাকাটা দিবে না, অর্থাৎ তুমি ধরে নিছো যে দেনাদারের কাছ থেকে এই টাকাটা পাবে না, তাহলে তোমার সম্পদ কমে গেছে, মানে দেনাদার একটা সম্পদ ছিল সেটা কমে গেছে। একই সাথে তোমার প্রত্যেকটা খরচ, কুরিন কিন্তু একটা খরচ, প্রত্যেকটা খরচ তোমার মালিকানা সত্ত্বকে হ্রাস করে, মানে কমায়, ঠিক আছে? তাহলে এই কমছে।
নগদ পণ্য ক্রয় করা হলে তোমার কি হয়, এ হ্রাস পায়, মানে হচ্ছে তোমার টাকা চলে গেছে, বিনিময়ে তোমার কাছে কি আসছে, পণ্য আসছে। পণ্যর হিসাবে তো আমরা করি না, এটা হচ্ছে যেহেতু টাকা চলে গেছে মানে একটা সম্পদ কমে গেছে, মানে মালিকানা সত্ত্বটাকে তোমার হ্রাস করছে। প্রত্যেকটা খরচ, ক্রয় কিন্তু একটা খরচ, খরচ কিন্তু মালিকানা সত্ত্বকে কি করে, হ্রাস করে। বাকিতে পণ্য ক্রয় করা হলো, বাকিতে যখন পণ্য ক্রয় করছো তোমার কি সৃষ্টি হবে, বাকিতে ক্রয় করলে এটা ভবিষ্যতে দিতে হবে, দায় সৃষ্টি করতেছে, তার মানে এল বৃদ্ধি পাইছে। আর বিপরীতে তোমার কি হয়েছে, ই হ্রাস পাইছে, মানে মালিকানা সত্ত্বটাকে কমিয়ে দিচ্ছে। প্রত্যেকটা দায় মালিকানা সত্ত্বকে কমায়, এটা বারবার আমি বলতেছি। দেখো এই জিনিসগুলাই মাথায় রাখবা, মাথায় ঢুকে যাবে, দেখবা। নগদ বা বাকিতে পণ্য বিক্রয় করা হলে এ বৃদ্ধি পায়। আবার যদি আরেকটা বৃদ্ধি পায় হচ্ছে তোমার এই বৃদ্ধি পায়। এ বৃদ্ধি পায় কেন, যদি বাকিতে তুমি পণ্য বিক্রয় করো তাহলে সেটা তোমার জন্য কি দেনাদার হয়, তাহলে দেনাদার হচ্ছে সম্পদ, এটা বৃদ্ধি পায়। আর বিক্রয় একটা আয়, আয় করলে তোমার কি হয়, যেহেতু ব্যয় খরচ করলে হচ্ছে মালিকানা সত্ত্ব কমে, আয় করলে কি হবে, মালিকানা সত্ত্ব বাড়বে। সেটার জন্য যে তোমার মালিকানা সত্ত্বর কনসেপ্টটা বুঝতে হবে। দেখো একটার সাথে আরেকটা কতটা কানেক্টেড। পাওনাদারকে পরিশোধ করা হলে এ হ্রাস পায় এবং দায় হ্রাস পায়। পাওনাদারকে যখন আমি পরিশোধ করে দিব তখন আমি একটা সম্পদের বিনিময়ে একটা কি করতে হবে, নগদ টাকা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তাকে পে করতে হবে। তো তাহলে একটা সম্পদের বিনিময়ে আমি একটা দায়কে কি করতেছি, কমাচ্ছি। তার মানে যখন তাকে আমি নগদ টাকা দিয়ে দিব আমার এ হ্রাস পাচ্ছে, আর যখন তাকে পে করতেছি তখন আমার জন্য কি, তার কাছে দায়বদ্ধতাটা কমে যাচ্ছে, তার মানে এল হ্রাস পাচ্ছে আমার। ঠিক আছে। পণ্য বা নগদ টাকা ব্যবসা হতে উত্তোলন, পণ্য বা নগদ টাকা যখন আমি ব্যবসা হতে উত্তোলন করব তখন আমার কি করে, ব্যবসার মালিকানা সত্ত্বটাকে কমায় দেয় না, ওই যে কনসেপ্টে চলে যাও ওখানে, ওক্ষেত্রে কমায় দেয়। আর হচ্ছে তোমার এ হ্রাস পায়, মানে যদি আমি পণ্য উত্তোলন করি তাহলে আমার কি চলে যাবে, পণ্য চলে যাবে। আর যদি তোমার এই নগদ টাকা উত্তোলন করি তাহলে আমার কি চলে যাবে, নগদ টাকা চলে যাবে, তার মানে নগদ টাকা হ্রাস হচ্ছে, বা যে কোনো একটা সম্পদ আমার কি করতেছে, মানে কমে যাচ্ছে। ক্লিয়ার। এখন এখানে পণ্য, যদি পণ্য উত্তোলন করো তাহলে কিভাবে এখানে সম্পদ থাকে, তখন হচ্ছে তোমার প্রারম্ভিক মজুত পণ্য বা যে কোনো একটা মজুত পণ্য নামে একটা ইয়ে থাকবে, সেটা থেকে তুমি হ্রাস করবা। আর যে সকল ঘটনা লেনদেন নয়, এই ঘটনাগুলো তোমাদের লেনদেন নয়। দেখো কি কি, পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ফরমাইশ দিছে মাত্র, টাকা আদান প্রদান হয় নাই, পণ্য আসে যায় নাই, সেজন্য হচ্ছে লেনদেন হবে না। কারখানায় ধর্মঘট হয়েছে, এটা তো টাকা পয়সার সাথে সম্পর্কিত না। ধর্মঘট মানে কি, ধর্মঘট মানে হচ্ছে কাজ করবে না আর কি। তারা ঋণ গ্রহণের জন্য আবেদন করছে, ঋণ এখনও পায় নাই বা তাকে কিছু পে করতে হয় নাই। পণ্যের মূল্য বৃদ্ধি অথবা হ্রাস পেয়েছে, পণ্যের মূল্যটা বৃদ্ধি পাইছে এবং হ্রাস পাইছে, কিন্তু আমি পণ্য কিনলাম না, তাহলে এটা তো আমার কি করবে না, লেনদেনের উপরে কোনো প্রভাব ফেলবে না, তো এটা তো আমার লেনদেন হবে না। ম্যানেজার অথবা কর্মচারী নিয়োগ করা হয়েছে, যেগুলো কমন আর কি, এগুলো আসে সাধারণত। নিয়োগ করা হয়েছে, তাকে কি স্যালারি দিছি আমি, না, তাহলে এটা লেনদেন হবে না। মানে অর্থ সম্পর্কিত কোনো কিছু, মানে আমার আর্থিক অবস্থাটাকে পরিবর্তন করতেছে না। সরকার কর্তৃক কর বৃদ্ধি বা হ্রাস করা হয়েছে, এটা সরকার কর বৃদ্ধি বা হ্রাস করছে। এখন আমি তো সরকারকে এখন টাকা পে করতে হচ্ছে না, বা সরকার আমার থেকে এখন নিচ্ছে না, বা আমি তার থেকে কোনো সুবিধা এখন নিচ্ছি না, তাহলে এখানে কি হবে না, লেনদেন হবে না। যখন আমি পে করতেছি তখন লেনদেন হবে। মালিকের ব্যক্তিগত টাকায় কোনো কিছু ক্রয় বা বিক্রয় করা, ব্যক্তিগত টাকায় কোনো কিছু ক্রয় বা বিক্রয় করা ব্যক্তিগত কাজের জন্য, সেটা লেনদেন হবে না। কারণ আমরা সবসময় মাথায় রাখি যে আমরা ব্যবসায়ের হিসাব করি, আমরা মালিকের পার্সোনাল হিসাব করি না। বিনষ্ট পণ্যের ক্ষতিপূরণ দাবি পেশ করা হলো, যে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে বা যে কোনো কারণে পণ্য ড্যামেজ হয়েছে, এটার জন্য বিমা কোম্পানির কাছে কি করছে, ক্ষতিপূরণ দাবি করছে। ঠিক আছে। তো দাবি করার সাথে সাথে তো আর সে আমার কি করে নাই, টাকা দেয় নাই। ঠিক আছে। বা আমি তার কাছ থেকে টাকা পাই নাই, বা আমার একটা আর্থিক যে পরিবর্তন হওয়ার কথা প্রতিষ্ঠানে, সেটা এখন পর্যন্ত হয় নাই। যদি সে টাকাটা আমাকে দিয়ে দিত, মানে যে ক্ষতিপূরণটা দেয়, তখন যে এটা লেনদেন হবে, তার আগ পর্যন্ত লেনদেন নয়। এখন তুমি মানে ইজিলি আরও যত আসবে সেগুলো তুমি ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। কিভাবে, যদি এটা মিলাইবা যে তোমার আর্থিক অবস্থার উপরে তোমার এখন পর্যন্ত কোনো প্রভাব পড়তেছে কি না।
এটাই হচ্ছে কনসেপ্ট। এটা অনেক দীর্ঘ একটা ক্লাস হয়ে গেছে, বলতে পারো যে মাস্টার ক্লাস। এটা যদি তুমি মানে মনোযোগ সহকারে দেখো, লেনদেন অধ্যায়ের কোনো ম্যাথ নিয়ে তুমি অন্তত তুমি আটকাবে না। যে আটকাক অন্তত তুমি যদি দেখো তুমি আটকাবে না। এই হচ্ছে, এরপরে পর্যায়ক্রমিকভাবে আমরা ক্লাসগুলো আপডেট দিতে থাকবো, তোমরা সাথে থাকবে। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা।